আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি লাইভ স্কুল ভিডিওর পক্ষ থেকে আমাদের আজকের ভিডিওতে আমি আছি আপনাদের সাথে আহমদুল্লাহ। আজকে আমরা বিসিএস এর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আমি চলে যাচ্ছি আজকের বিসিএস এর কোন প্রশ্ন আলোচনা করব সেটা আজকে দেখব। আমরা প্রথমে 36th বিসিএস প্রিলিমিনারি, না এটা 35th হবে, 35তম বিসিএস 35তম বিসিএস প্রিলিমিনারি, যেটা মার্চ 2015 সালে হয়েছিল। এই বিসিএস এর প্রশ্নটা আজকে আমরা আলোচনা করব। তাহলে আমি চলে যাচ্ছি আজকে প্রথমে প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন, ক্রিকেট এনজয়স আ হিউজ ড্যাশ ইন বাংলাদেশ। ক্রিকেট এনজয় করে মানে ক্রিকেট খেলাটা উপভোগ করে এ হিউজ ড্যাশ, মানে ক্রিকেট এখানে এনজয় করে বলতে বোঝানো হচ্ছে ক্রিকেট পায় বা ক্রিকেটের আছে। ওকে, ক্রিকেটের আছে বা ক্রিকেট পায় এ হিউজ ড্যাশ ইন বাংলাদেশ, বাংলাদেশে বিশাল একটা সমর্থক পায়, এরকম একটা অর্থ। তো হিউজের পরে তার মানে এখানে সমর্থক টাইপের একটা অর্থ হবে, যেটার ইংরেজি হলো ফলোয়িং। তার মানে আমরা এখানে ফলোয়িংকে কি করতে পারি, এখানে আনসার হিসেবে দিতে পারি। আরেকটা বিষয় হতে পারে এখানে এই যে আর্টিকেল আছে এ, এটা একটা আর্টিকেল, আর্টিকেলের পরে একটা নাউন লাগে কিন্তু, তাই না? আর্টিকেলের পরে একটা কি লাগে, নাউন লাগে। তো হিউজ কিন্তু কোনো নাউন না, কোনো নাউন না কিন্তু। তাহলে আর্টিকেল থেকে এই প্রিপোজিশন পর্যন্ত এর মধ্যে একটা নাউন কিন্তু আমাকে অবশ্যই লাগবে। তো অ্যাডজেক্টিভের পরে তাহলে আমি একটা নাউন বসাবো। আমার এখানে ফলো অন, ফল আউট, ফলো, এর মধ্যে ফলোইংটা কিন্তু নাউন, অর্থাৎ ফলো একটা ভার্ব, তার সাথে আইএনজি যোগ করে কিন্তু এটা জেনারেলের মতো একটা কি হয়, নাউন হয়। তো সেই হিসেবেও কিন্তু ফলোইংটাই কারেক্ট আনসার। আর যদি আমি অর্থ অনুসারে করি, তার মানে হলো ক্রিকেটে আমাদের দেশে বাংলাদেশে একটা বিশাল পরিমাণ সমর্থক আছে। ক্রিকেট এনজয়স আ হিউজ ফলোইং ইন বাংলাদেশ। 2 নম্বর প্রশ্ন, হু রোট দ্য ফলোইং লাইন্স। এই লাইনগুলো কে লিখেছে? অল অ্যাট ওয়ান্স আই স, হঠাৎ আমি তখন দেখলাম, আ ক্রাউড, একটা ক্রাউড দেখলাম। ক্রাউড বলতে মূলত একটা মানে জনগণের একটা সম্মিলনকে বোঝায়, কিন্তু এখানে বুঝিয়েছে যে একটা স্তূপ দেখলাম। আ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, সোনালি ড্যাফোডিল দেখলাম, বিশাল অনেকগুলো ওই গোল্ডেন ড্যাফোডিল দেখলাম। এটা কে এই লাইনগুলো লিখেছে? আমরা জানি এটা হলো দ্য ড্যাফোডিল নামক একটা কবিতা আছে, ড্যাফোডিল। এই ড্যাফোডিল কবিতায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই লাইনটা বলেছেন। কে বলেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখানে উইলিয়াম নাই, শুধু ওয়ার্ডসওয়ার্থ আছে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই লাইনগুলো বলেছেন। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি তার পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ? ইনিশিয়েটিভের রাইট সিনোনিম কি? ঠিক এর পরের বিসিএসে অর্থাৎ 36তম বিসিএসে 8 প্রশ্নে এসেছে যে ইনিশিয়েটিভের অ্যান্টোনিম কি। এখানে চেয়েছে সিনোনিম, এর পরের বিসিএসে অর্থাৎ 36-এ কি এসেছে, অ্যান্টোনিম কি। তো আমরা এখানে সিনোনিম খুঁজি। ইনিশিয়েটিভ মানে হলো উদ্যোগ, তাই না? তার মানে আমার এখানে উদ্যোগ টাইপের কিছু একটা নিতে হবে, যেটা হচ্ছে অপশন সিতে এন্টারপ্রাইজ। ওকে, বাকিগুলো কিন্তু না, বাকিগুলো অ্যাপাথি, এটা হলো অনীহা, এটা যেটা অ্যান্টোনিম হতে পারে। ইন্ডোলেন্স মানে অলসতা, এটা উদ্যোগ এর উল্টো হতে পারে। আর অ্যাক্টিভিটি মানে কর্মকাণ্ড, এটা কাছাকাছি সিনোনিম, কিন্তু সবচেয়ে ভালো কাছাকাছি হলো এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ মানে উদ্যোগ। তাহলে সঠিক উত্তর অপশন সি। 4 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব? নিচের কোন ওয়ার্ডটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে? আছে মিস্টার, আছে মাস্টার, আছে মিস্ট্রেস, আছে মাস্টারি। মাস্টারি হলো দক্ষতা, এটা একটা নাউন। আর মিস্ট্রেস মানে হলো নারীদেরকে বোঝায়, আর মিস্টার মানে পুরুষদেরকে বোঝায়। আর মাস্টার মানে এটা নাউনও হতে পারে অর্থাৎ প্রভু, আবার এটা ভার্বও হতে পারে। মাস্টার দ্বারা আয়ত্তে থাকা বোঝায়, কন্ট্রোল করা বোঝায়। ওকে, তার মানে এখানে মাস্টারটা কি হতে পারে, নাউনও হতে পারে, আবার এটা একই সাথে ভার্বও হতে পারে। তাহলে এটাই হলো সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, হু অ্যামং দ্য ফলোয়িং রাইটার্স ইজ নট আ নোবেল লরিয়েট? নিচে কে নোবেল পুরস্কার পায় নাই? 4 জন কবির নাম দেওয়া আছে। এর মধ্যে আমরা জানি যে টি.এস. ইলিয়ট, উনি 1948 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। সিতে আছে টনি মরিসন। টনি মরিসন 1993 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। আর উইলিয়াম ফকনার উনি নোবেল পুরস্কার পেয়েছেন হলো 1949 সালে,
অর্থাৎ 1949-এ। কিন্তু গ্রাহাম গ্রিন উনি কোনো নোবেল পুরস্কার পাননি। তার মানে সঠিক উত্তর হলো অপশন বি, গ্রাহাম গ্রিন। ওকে, এবার চলে আসি আমরা 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শাট দিস ডোরস। মাস্ট থাকলে আমরা জানি কি হয়, মাস্ট বি প্লাস ভার্ব 3 হয়, তাই না? তো শার্ট এখানে ভার্ব, যার ভার্ব 3 শার্ট নিজেই শার্ট শার্ট শার্ট। তার মানে আমার ভার্বের ফর্মটা হবে হলো এরকম, মাস্ট বি শার্ট, মাস্ট বি শার্ট। এখন অবজেক্ট কোনটা? অবজেক্ট হলো দিস ডোরস, যেটা শুতে বসবে। তার মানে আমরা কি পেলাম, দিস ডোরস মাস্ট বি শাট। তাহলে কোথায় আছে এটা? এখানে অপশন এ দিস মাস্ট হবে না, অপশন বিতে আছে শাট দ্য ডোরস হবে না, অপশন সিতে শাট মাস্ট হবে না, অপশন ডি দিস ডোরস মাস্ট বি শাট। হ্যাঁ, এটা সঠিক উত্তর, অপশন ডি। এবার চলে আসি আমরা 7 নম্বর প্রশ্ন। দ্য ফিল্ম ওয়াজ ডিরেক্টেড ইন দ্য ডিরেক্টরস ইউজুয়াল ড্যাশ স্টাইল। ইউজুয়াল মানে স্বাভাবিক বা গতানুগতিক, অর্থাৎ ছবিটা পরিচালিত হয়েছিল ডিরেক্টরের স্বাভাবিক ভঙ্গিতে, স্বাভাবিক সহজাত প্রবৃত্তিতে। তো ওই স্বাভাবিক বা সহজাত প্রবৃত্তি যেগুলো, সেটা বোঝাতে আইডিওসিনক্রেটিক ব্যবহার করা হয়, অপশন সি। এটার অর্থ হলো যে স্বকীয়, অর্থাৎ নিজস্ব, একেবারেই নিজস্ব, এরকম কিছু একটা বোঝায়। আর কনফিউশন মানে হলো দ্বিধা, পার্সনিফাইং মানে হলো ব্যক্তিত্বে রূপান্তর করা, এরকম কিছু, পিউরিফাইং মানে বিশুদ্ধ করা। তো কোনোটাই কিন্তু না, সেই ছবি পরিচালনা করেছিল তার নিজস্ব, অ্যাজ ইউজুয়াল যেটা ইউজুয়াল, নিজস্ব ভঙ্গিতে, ওকে, নিজস্ব স্বকীয়তায়। তাহলে আইডিওসিনক্রেটিক, এটাই হলো সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স। নিচের কোন ওয়ার্ডটা এই সেন্টেন্সের ডিটারমিনার? উইল ইট টেক মাচ টাইম, খুব বেশি সময় লাগবে কি? মাছ হলো এই সেন্টেন্সের ডিটারমিনার, কারণ ডিটারমিনারের পর একটা নাউন থাকে, মাছের পরে এই একটা নাউন আছে টাইম, টাইমকে মাছ কি করছে, মডিফাই করছে। অর্থাৎ খুব বেশি সময় লাগবে, মাছ, মোর, তারপরে হলো সাম, ফিউ, লিটল, এই সব কিছুই কিন্তু ডিটারমিনার, যারা পরিমাণ বোঝায়, ওকে, সেটা নির্দিষ্ট হোক বা অনির্দিষ্ট হোক। তার মানে আমার এখানে অপশন বি হলো সঠিক উত্তর। দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ বাই, এই নাটকটা কে লিখেছেন, যার নাম হলো আর্মস অ্যান্ড দ্য ম্যান। এই নাটকটা লিখেছেন হলো জর্জ বার্নার্ড শ, ওকে, জর্জ বার্নার্ড শ এই নাটকটা লিখেছেন। 10 নম্বর, হি ওয়াজ আ রেদার ডিসঅ্যাগ্রিয়েবল ম্যান, হেয়ার দ্য কোটেড ওয়ার্ড ইজ ড্যাশ। ডিসঅ্যাগ্রিয়েবল এটা কোটেশনের মধ্যে আছে, এই ওয়ার্ডটার কোন পার্টস অফ স্পিচ? ওকে, এটা নাউন নাকি অ্যাডভার্ব নাকি অ্যাজেক্টিভ নাকি প্রিপোজিশন? এটা কিন্তু একটা অ্যাজেক্টিভ। কেন? ডিসঅ্যাগ্রিয়েবল মানে হলো রাজি না এমন, অমত, ওকে, তার মানে মানে যাতে রাজি হতে পারে না কেউ, এরকম কিছু একটা। তার মানে আমার এখানে এই অ্যাবল কিন্তু বলে দিচ্ছে যে এটা অ্যাজেক্টিভ এবং অর্থটাও অ্যাজেক্টিভ। আপনারা এটা মনে রাখতে পারেন, সেটা হলো কিছু শব্দ আছে যেগুলো থাকলে অ্যাজেক্টিভ হয়, বা শব্দের শেষে কিছু ফ্রেজ আছে এরকম। তো যেমন হলো এল, এইবল, ইক, বল, ফুল, লেস, টিভ, আস, সিভ, ওকে। এল এইবল, এটাকে যদি আমি তাড়াতাড়ি পড়ি, এল এইবল, ইক, বল, ফুল, লেস, টিভ, আস, সিভ। আপনারা যদি একটু তাড়াতাড়ি পড়েন, এল এইবল, ইকবল, ফুল, লেস, টিভ, আস, সিভ, তাহলে কিন্তু এটা কি করে, এটা কিন্তু তাহলে হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারতেছি যে এগুলো থাকলে আমরা সেটাকে কি বলবো, অ্যাজেক্টিভ বলবো, এবং সেটা কিন্তু আছে, এই যে এবল আছে কিন্তু শব্দের শেষে, ওকে, তাহলে এটা একটা অ্যাজেক্টিভ। 11 নম্বর প্রশ্ন, দিস কুড হ্যাভ ওয়ার্কড, এটা হয়তো কাজ করতো, ইফ আই ড্যাশ বিন মোর ফারসাইটেড, যদি আমি আরও বেশি সুদূর প্রসারী বা দৃষ্টিভঙ্গি সম্পন্ন হতাম, ওকে। তো এবার আমরা চলে আসি হলো যে এটা কিসের প্রশ্ন? এটা হলো থার্ড কন্ডিশনের প্রশ্ন। থার্ড কন্ডিশনে আমরা জানি যে একটা অংশে যদি কুড হ্যাভ ভার্ব 3 থাকে তাহলে এটা থার্ড কন্ডিশন, আর বাকি অংশে কি বসে? বাকি অংশে বসে হলো যে হ্যাড প্লাস ভার্ব 3, মানে পারফেক্ট টেন্স, হ্যাড প্লাস ভার্ব 3, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্ব 3, হ্যাড প্লাস ভার্ব 3 বসে, এইটা হলো আমাদের এখানে লাগবে। তো আমরা এখানে শূন্যস্থান পূরণের পরে আমরা দেখি শূন্যস্থানের পরে বিন আছে এখানে, এটা কিন্তু অলরেডি একটা ভার্ব 3। তো এটা যেহেতু একটা ভার্ব 3, তার মানে আমরা এখানে হ্যাড বসাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে হ্যাড বিন, ওকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্নে। আর
আঘাত করা হয় দুর্বল করে দেওয়ার জন্য, তাহলে এইটা কি অপশন সিটা সঠিক হতে পারে, কারণ হার্মের একটা মানে কি বলে ফলাফল হলো ড্যামেজ, তাই না? ঠিক তেমনি ইনজিউর বা আঘাতের একটা ফলাফল হলো যে সে অক্ষম হয়ে যাবে, সে কোনো কাজকর্ম করতে পারবে না, বা সে কি বলে দুর্বল হয়ে পড়বে। হুক মানে বাঁকা, ক্রুক মানেও বাঁকা, এটা সিনোনিমাস, এটা কিন্তু মিলছে না, মানে ওইরকম কোনো অর্থ দিচ্ছে না, একটার ফলাফল আরেকটা এরকম কিন্তু হচ্ছে না। তাহলে সঠিক আনসার হলো আমার এখানে অপশন সি। 14 নম্বর প্রশ্ন, ওথেলো ইজ আ শেক্সপিয়ার্স প্লে। ওথেলো হলো শেক্সপিয়ার একটা নাটক অ্যাবাউট ড্যাশ। ওথেলো একটা নাটক যেখানে মূল ক্যারেক্টার হলো বা প্রোটাগনিস্ট হলো ওথেলো, যে একজন মুর ছিল। মুর বলতে হলো একটা জাতিকে বোঝায়, মূলত ওই জাতির একজন ক্যাপ্টেন ছিল। তো তাহলে এটা আমরা অ্যাবাউট এ মুর, একজন মুর সম্পর্কে এই ওথেলো নাটকটা শেক্সপিয়ার লিখেছেন। এবার আমরা চলে যাচ্ছি 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইন দ্য 18th সেঞ্চুরি, 18 শতাব্দীতে দ্য মুঘল এম্পায়ার বিগ্যান টু ড্যাশ। অষ্টাদশ শতাব্দীতে মুঘল এম্পায়ার খণ্ড বিখণ্ড হওয়া শুরু করেছিল। তো খণ্ড বিখণ্ড হওয়া শুরু করেছিল, এটা কিভাবে বলা যায়? ডিসক্রিমিনেট। ডিসক্রিমিনেট মানে হলো পার্থক্য করা বা বৈষম্য করা, তো এটা তো মিলে না, হচ্ছে না অর্থ, অপশন এ বাদ। ডিফারেন্সিয়েট মানে পার্থক্য করা, এটাও মিলছে না, বাদ। ডিসইন্টিগ্রেট, ডিসইন্টিগ্রেট মানে আলাদা হওয়া বা খণ্ড খণ্ড করা হওয়া। ইন্টিগ্রেট মানে হলো একত্রিত হওয়া, আর ডিসইন্টিগ্রেট আলাদা হওয়া। ডিসলোকেট, ডিসলোকেট মানে হলো মূলত জায়গা থেকে আলাদা হয়ে যাওয়া। যেমন এখানে একটা লোক ছিল, এখানে আরেকটা লোক ছিল, হঠাৎ করে এই লোকটা এখানে চলে আসলো, এই লোকটা এখানে চলে গেল, জায়গা থেকে সরে গেল, এটাই হলো ডিসলোকেট। কিন্তু আমরা জানি যে এম্পায়ার যেটা ছিল, যদি আমি মনে করি মুঘল সাম্রাজ্য হলো এই পর্যন্ত ছিল, এটা মুঘল সাম্রাজ্য, তো তার মানে কিন্তু এই না যে এখান থেকে ভাগ হয়ে এই অর্ধেক চলে গেছে এই দিকে আর এই অর্ধেক চলে গেছে এই দিকে, এরকম কিন্তু না। তার মানে এটা ডিসলোকেট হয় না, জায়গা থেকে সরে যায় না, এটা কি হয়েছে? শুধু আলাদা হয়েছে, ডিসইন্টিগ্রেট হয়েছে। ওকে, তাই সঠিক উত্তর অপশন সি। 16 নম্বর প্রশ্ন, বিং ফ্যাট ডাজ নট ইজিলি নেসেসারিলি কিল ইউ। অর্থাৎ মোটা হয়ে গেলে জিনিসটা এরকম না যে তুমি মারা যাবে, কিন্তু ইট ড্যাশ দ্য রিস্ক দ্যাট ইউ উইল সাফার ফ্রম ন্যাস্টি ডিজিজ। কিন্তু এটা রিস্ককে বাড়িয়ে দেয় যে তুমি কিসে ভুগবে, বাজে কিছু রোগে ভুগবে। ওকে, তার মানে কেউ মোটা হয়ে গেলে মারা যাবে এরকম না, তবে সে রোগে ভোগার মানে রিস্ক বা ঝুঁকিটা বাড়িয়ে দেয়। তো এটা আছে আমাদের অপশন এতে, ইনক্রিজেস, ঝুঁকি কী করে? বাড়িয়ে দেয়, এটা সঠিক উত্তর। অনেকে ইনভলভ দিয়েছে, ইট ইনভলভস, এটা অনেকে আনসার দিয়েছে, অনেক বইতে আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা ইনক্রিজেস বেশি সুন্দর মিলে, ইট ইনক্রিজেস দ্য রিস্ক, এটা ঝুঁকিকে বাড়িয়ে দেয়। ওকে, তাছাড়া এনকারেজ মানে উৎসাহিত করা, এমফাসাইজ মানে জোর দেওয়া। এবার চলে আসি 17 নম্বর প্রশ্ন, দ্য পোয়েম আইল অফ ইন্সফ্রি। দ্য লেক আইল অফ ইন্সফ্রি, এটা হলো মূলত আসল নাম, দ্য লেক আইল অফ ইন্সফ্রি। এটা লিখেছেন হলো W.B. ইয়ার্স, উইলিয়াম বাটলার ইয়ার্স। এখানে উনি বলেছেন যে উনি আই উইল গো অ্যান্ড গো নাও টু ইন্সফ্রি। তিনি ইন্সফ্রি নামক একটা দ্বীপে যাবেন, একা থাকবেন, মানুষের সমাজ তার কাছে আর ভালো লাগে না, ঝগড়া ফ্যাসাদপূর্ণ, এরকম একটা কবিতা আর কি। 17 নম্বর প্রশ্ন গেল। তাহলে এবার আমরা 18 নম্বর প্রশ্নে, রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি ইজ ড্যাশ। বলা হচ্ছে রাইডার্স টু দ্য সি, এটা কি? রাইডার্স টু দ্য সি এটা হলো এক অঙ্ক বিশিষ্ট একটা নাটক। এটা এক অঙ্ক বিশিষ্ট একটা নাটক। এক অঙ্ক মানে কি? নাটকে যেমন অনেকগুলো ভাগ থাকে, প্রত্যেকটা ভাগকে এক একটা অঙ্ক বলে, কিন্তু রাইডার একটা অঙ্ক নিয়ে যদি একটা নাটক হয় সেটাকে বলে এক অঙ্ক বিশিষ্ট নাটক। এটা বলা আছে ওয়ান অ্যাক্ট প্লে। ওকে, অপশন সি, এক অঙ্ক বিশিষ্ট নাটক। আর এটা লিখেছেন হলো জে এম সিঞ্জ, SYNGE। ওকে, তাহলে এটা এক অঙ্ক বিশিষ্ট একটা নাটক। এবার আমরা চলে যাচ্ছি 19 নম্বর প্রশ্ন, ইট ইজ টাইম টু রিভিউ দ্য প্রোটোকল। এখনই সময় প্রোটোকল রিভিউ করার অন টেস্টিং নিউক্লিয়ার উইপন্স। নিউক্লিয়ার উইপন টেস্ট করার প্রোটোকল রিভিউ করার সময় হয়েছে, এরকম বলা হচ্ছে। তো এখানে প্রোটোকল শব্দটার অর্থ কী এটাই বলা হয়েছে। আমরা জানি প্রোটোকল মানে হলো আ গ্রুপ অফ রুলস, অর্থাৎ কিছু নিয়মের সমষ্টি।
ওকে, কিছু নিয়ম কানুন যে একটার পর আরেকটা ঘটে, কিভাবে কি ঘটবে, কখন কি ঘটবে, কার পরে কি ঘটবে, এটাকে বলে প্রোটোকল। তো এটা হলো এটা আমাদের এখানে আছে অপশন এ তে রেকর্ড অফ রুলস। ওকে, রেকর্ড অফ রুলস, যেহেতু বলা হচ্ছে প্রোটোকলটা রিভিউ করবে, রিভিউ করা মানে কি, তার মানে প্রোটোকল এই রুলগুলো অলরেডি লেখা হয়ে গেছে, আবার অলরেডি রুলগুলো বানানো হয়ে গেছে, এটা রিভিউ করবে, তাই না? তাই এখানে অপশন এটাই সবচেয়ে সুন্দর, রেকর্ড অফ রুলস, অর্থাৎ আইন কানুন বা নিয়ম কানুনের যে রেকর্ড বা জমা রয়েছে, যেগুলো সঞ্চিত আছে, সেগুলো দেখবে। এরপর যা আছে প্রসিডার্স, এটা মানে ধারাবাহিকতা বা এটাও নিয়ম কানুন, কিন্তু রেকর্ড অফ রুলসের মতো না। সামারি অফ রুলস হবে না, প্রবলেমস তো হবেই না। ওকে, এবার চলে আসে আমরা 20 নম্বর প্রশ্ন। ড্যাশ অ্যামেজিং সং হন্টেড মি ফর এ লং টাইম। ওকে, ড্যাশ অ্যামেজিং সং, হন্টেড শব্দটা কিন্তু বলে দিচ্ছে এটা একটা পাস্ট ফর্ম, তাই না? আমাকে তাড়িয়ে বেরাচ্ছিল, তো এটা পাস্ট ফর্ম মানে V2 পাস্ট ফর্ম। তার মানে পাস্ট ফর্মে আমরা জানি যে দ্যাট বা দোজ বসে, তাই না? তার মানে এটা বসতে পারে দোজ, অথবা অপশন ডি দ্যাট বসতে পারে, অপশন বি দোজ বসতে পারে অথবা দ্যাট বসতে পারে, তাছাড়া বাকি কিছু বসবে না। এখন প্রথম কথা হলো পাস্ট টেন্সে আমরা পেয়ে গেছি বি অথবা ডি থেকে। এবার হলো সং বলা হচ্ছে, সং মানে কিন্তু গান, তার মানে কয়টা গান? একটা গান। তো একটা গান যদি হয় তাহলে কি দোজ সং হবে? দোজ কিন্তু প্লুরাল, দোজ কি প্লুরাল, তাহলে এটা হবে না, তাহলে হবে কোনটা? দ্যাট, এটা কিন্তু সিঙ্গুলার। ওকে, তার মানে আমাদের সঠিক উত্তর হলো অপশন ডি। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে লেট আস বিগিন বাই লুকিং অ্যাট দ্য মিনিটস অফ দ্য মিটিং। মিনিটস অফ দ্য মিটিং একটা ফ্রেজ, যার অর্থ হলো কোনো মিটিংয়ের লিখিত কোনো তথ্য, অর্থাৎ মিটিংয়ে কে কী বলেছে, কী সিদ্ধান্ত হয়েছে, এগুলোর যে লিখিত একটা মানে থাকে, অংশ থাকে, সেটাকে বলে মিনিটস অফ দ্য, হ্যাঁ, দ্য মিনিটস অফ দ্য মিটিং। তো অপশন এ বলছে টাইম রেকর্ড, না হবে না, রিটেন রেকর্ড হতে পারে, টাইম ফ্রেম হবে না, রিটেন অ্যানালাইসিস হবে না। রিটেন রেকর্ড, মিটিংয়ের বা কোনো ঘটনার রিটেন রেকর্ডকে বলা হয় মিনিটস অফ মিটিং। 22 নম্বর প্রশ্ন, দ্য নয়েজ লেভেল ইন ঢাকা সিটি, ঢাকা সিটির নয়েজ লেভেল হ্যাজ ইনক্রিজড, বেড়েছে এক্সপোনেনশিয়ালি। এক্সপোনেনশিয়ালি শব্দের অর্থ হলো দ্রুততার সাথে বা দ্রুত। ওকে, তো দ্রুত কোথায় আছে? অপশন ডিতে আছে, র্যাপিডলি। র্যাপিডলি মানে কিন্তু দ্রুত। ওকে, তা আর বাকি যেগুলো আছে অ্যামেজিংলি, বিস্ময়করভাবে, স্টিডলি, ধীরে সুস্থে, শকিংলি, ভয়ঙ্করভাবে, একটাও না। র্যাপিডলি সবচেয়ে সুন্দর উত্তর, এক্সপোনেনশিয়ালি, দ্রুত, র্যাপিডলি মানেও দ্রুত, তাই এটাই সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং রাইটার্স বিলং টু দ্য এলিজাবেথান পিরিয়ড। নিচের কোন রাইটার এলিজাবেথান পিরিয়ডের একজন রাইটার, সেটা বলা হয়েছে। এখন এখানে কয়জন কবির নাম, কয়জনের নাম আছে? 4 জনের নাম আছে। অপশন এ ক্রিস্টোফার মার্লো, অপশন বি জন ড্রাইডেন, অপশন সি আলেকজান্ডার পোপ, অপশন ডি স্যামুয়েল বিকলেট। তো এদের মধ্যে আমরা জানি যে ক্রিস্টোফার মার্লো উনি হলেন এলিজাবেথান এইজের। ওকে, আর বাকি যারা আছে, বাকিদের মধ্যে যেমন আমি যদি বলি যে আলেকজান্ডার পোপ, উনি নিউ ক্লাসিক্যাল একজন সাহিত্যিক। তারপরে হলো জন ড্রাইডেন, উনিও নিউ ক্লাসিক্যাল বা রিস্টোরেশন যুগের একজন সাহিত্যিক। তারপরে স্যামুয়েল বেকলেট, উনি একজন পোস্ট মডার্ন রাইটার। স্যামুয়েল বেকলেট অপশন ডিতে যিনি আছেন পোস্ট মডার্ন, অর্থাৎ আধুনিকতার পরেও যে সাহিত্য হয়েছে, ইংরেজি সাহিত্যে আমরা জানি। আমাদের দেশে কিন্তু আমরা আধুনিক বলি যে 10-20 বছর এরকম আধুনিক বলি, কিন্তু ইংরেজি সাহিত্যে কিন্তু আধুনিকতা অনেক আগে শুরু হয়েছে। এমনকি উত্তর আধুনিকতাবাদ, তার মানে পোস্ট মডার্নিজম, এটা কিন্তু ইংরেজি সাহিত্যে শুরু হয়েছে 1930 সালের পরে। ওকে, 1930-র দিকে। তার মানে 1930-এ আমরা কিন্তু আধুনিকতার ধারে কাছেও নাই, কিন্তু ওরা উত্তর আধুনিকতাবাদে চলে গিয়েছিল। ওকে, এবার আমরা চলে যাব আমাদের 23-এর পরে 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ওমেন আর টু অফেন ড্যাশ বাই ফ্যামিলি কমিটমেন্টস। নারীরা প্রায়ই পরিবারের কমিটমেন্ট বা পরিবারের যে প্রতিশ্রুতি আছে সেগুলো দ্বারা আবদ্ধ থাকে, মানে সেগুলো খুব ভালো মেনে চলে, এটা বোঝানো হয়েছে। সো অপশন এতে বলছে কনফিউজড, না হবে না। কন্টামিনেটেড, দূষিত থাকে, না হবে না। বা কলুষিত থাকে, কন্ট্রোলড, নিয়ন্ত্রিত,
এটা কাছাকাছি হতে পারে। আর কনস্ট্রেইনড আবদ্ধ, এটা সবচেয়ে সুন্দর অর্থ, আবদ্ধ। ওকে, আবদ্ধ তার মানে নারীরা পরিবারের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দ্বারা আবদ্ধ থাকে, মানে বিভিন্ন ধরনের মানে ভালো ভালো যে কাজগুলো বা পরিবারের জন্য যে মঙ্গলজনক কাজ বা দেখাশোনা করা বা দায়িত্ব, এক কথায় এটা খুব বেশি তারা ফিল করে, সেটাই বোঝানো হয়েছে এখানে। তাহলে কনস্ট্রেইনড, women are too often constrained by family commitments। এবার চলে আসে আমরা 25 নম্বর প্রশ্ন। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, ইজ আ ফেমাস ডায়লগ ফ্রম ড্যাশ। এটা আমরা জানি, এটা হলো হ্যামলেটের একটা ডায়লগ। হ্যামলেট একটা নাটক শেক্সপিয়ারের, যেখানে হ্যামলেট এই ডায়লগটা করে, এই কথাটা বলেছেন। এটা একটা সলিলোকি বা স্বগতোক্তি, অর্থাৎ নিজে নিজেকে বলা। 26 নম্বর প্রশ্ন। ক্লাস রিলেশন অ্যান্ড সোশ্যাল কনফ্লিক্ট, শ্রেণী সম্পর্ক এবং সামাজিক সংঘাত, ইজ দ্য কি আন্ডারস্ট্যান্ডিং অফ ড্যাশ। অর্থাৎ নিচের কোন জিনিসটার মূল কথা হলো শ্রেণী সম্পর্ক এবং সামাজিক সংঘাত। তো আমরা জানি শ্রেণী বৈষম্য, সামাজিক সংঘাত, এগুলো নিয়ে লিখেছেন হলো এগুলো নিয়ে আলোচনা করে মার্কসিজম। তাহলে অপশন ডি, মার্কসিজম। এছাড়া আছে ফেমিনিজম, নারীবাদ, স্ট্রাকচারালিজম, ফর্মালিজম, এটা কোনোটাই না, শুধু মার্কসিজম হবে। ওকে, মার্কসিজমের মূল কথা হলো শ্রেণী বৈষম্য। 27 নম্বর প্রশ্ন। সোসাইটিস লিভিং ইন দ্য পেরিফেরি, যে অর্থাৎ ওই সমাজগুলো যারা পেরিফেরিতে থাকে আর অলওয়েজ ইগনোরড, তারা সবসময় অবহেলিত থাকে। কোটেড ওয়ার্ড মিনস, এখানে এই যে পেরিফেরি, এটার অর্থ কী? পেরিফেরি মানে আমরা জানি হলো সীমান্ত, একেবারে মার্জিন, একেবারে শেষ প্রান্ত। ওকে, শেষ প্রান্তকে বলা হয় হলো পেরিফেরি, মার্জিন। তার মানে মার্জিনাল এরিয়া, অপশন সি, অপশন সি মার্জিনাল এরিয়া, একেবারে সীমান্তবর্তী লোকজনদেরকে বোঝানো হচ্ছে। তো অনেকে ভাবতে পারে রিমোট প্লেস হতে পারে কিনা, না, রিমোট মানে দূরে হলেই যে সীমান্তে থাকবে এমন কিন্তু না। যেমন ঢাকা থেকে দেখা গেল বরিশাল অনেক দূর, কিন্তু বরিশালকে সীমান্তবর্তী না, সাগরের দিক থেকে চিন্তা করলে সীমান্তবর্তী, কিন্তু একেবারে আমাদের বর্ডার যেগুলো বলি, ভারত তারপরে হলো মায়ানমারের সাথে, সেগুলো কিন্তু না। ওকে, পেরিফেরি মানে মার্জিন, তার মানে এখানে বলা হচ্ছে সীমান্তবর্তী লোকজনগুলো সবসময় অবহেলিত থাকে। আনসার সি, সঠিক উত্তর 87-এর। এবার আমরা চলে যাচ্ছি 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য ইডিয়ম আই স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, রেফার্স টু দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ। এটা এর পরবর্তীতে কয়েকটা বিসিএস আমরা দেখব, অর্থাৎ এটা 35, 37, 38-এ আমরা দেখব যে এরকম প্রশ্ন, ঠিক এই প্রশ্নটা এসেছে। এটা কিসের গুরুত্বকে বোঝায়? এটা হলো টাইমলি অ্যাকশনের গুরুত্বকে বোঝায়। অর্থাৎ অসময়ে তুমি অনেক পরিশ্রম করবা, যতটা কাজ হবে তার চাইতে অনেক অল্প পরিশ্রম করেই, সময় মতো পরিশ্রম করলে তুমি তার চাইতে বেশি কাজ করতে পারবা। ওকে, এটা টাইমলি অ্যাকশনের গুরুত্বকে বোঝানোর জন্য এই কথাটা বলা হয়। 29 নম্বর প্রশ্ন। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? সব জায়গায় দেখেন ইনসিস্ট আছে। ইনসিস্ট মানে হলো জোর দেওয়া বা গুরুত্ব দেওয়া। ইনসিস্টের পরে সবসময় অন বসে প্রিপোজিশন হিসেবে, যেটা আছে অপশন এতে শুধুমাত্র, এবং তারপরে যথারীতি ভার্বের সাথে আইএনজি যোগ প্রিপোজিশনের পরে। তার মানে অপশন এটাই সঠিক, হি ইনসিস্টেড অন সিইং হার। 30 নম্বর প্রশ্ন। দ্য ফ্রেজ, এটা হলো একটু কঠিন উচ্চারণ, নিউভারিশ, নিউভারিশ, এটা রিচ উচ্চারণ না হয়ে রিশ হবে, আর এটা নিউভারিশ, এটা একটা ফ্রেঞ্চ, অর্থাৎ ফরাসি যেটা বলে আর কি, ফ্রান্সের, এটা একটা ফরাসি ভাষার একটা ফ্রেজ, যেটার অর্থ হলো নতুন ধ্বনি। নিউভা মানে হলো নতুন, আর রিশ মানে হলো রিচ, তো নিউ রিচ বলা যেতে পারে অপশন ডিতে। নতুন ধ্বনি, নতুন যারা অল্প সময়, অর্থাৎ যারা নতুন নতুন বড়লোক হচ্ছে, এদেরকে বলা হয় হলো নোভারিশ। এবার চলে আসি আমি 31 নম্বর প্রশ্ন। হোয়াট উড বি দ্য বেস্ট অ্যান্টোনিম, সবচেয়ে ভালো অ্যান্টোনিম কোনটা হতে পারে অফ হাইবারনেট? হাইবারনেট মানে হলো অলস হয়ে পড়ে থাকা, তাহলে তার অ্যান্টোনিম কি? নিশ্চয়ই সতেজ থাকা, এরকম কিছু একটা হবে। ওকে, আমাদের এখানে কি কি আছে অপশনে? ডরম্যান্সি। ডরম্যান্সি শব্দের অর্থ হলো সুপ্ত অবস্থা বা স্থগিত অবস্থা, তার মানে হাইবারনেশনের মতোই, হাইবারনেটের মতোই। যারা মহাকাশে যে আমরা জানি যে হাইবারনেশন এরকম একটা না, সায়েন্স ফিকশনে আছে, হাইবারনেশন করে রাখে তাদের বছরের পর বছর, অর্থাৎ অলসভাবে ঘুমিয়ে থাকে তারা। তো ডরম্যান্সি মানে ওরকম একটা অবস্থা, সুপ্ত অবস্থা। তো এটা সিনোনিম হতে পারে, অ্যান্টোনিম না। স্লাগিশনেস, স্লাগিশনেস শব্দের অর্থ হলো অলসতা বা জড়তা, এটাও কাছাকাছি সিনোনিম, কিন্তু এটা অ্যান্টোনিম না। লাইভলিনেস,
হ্যাঁ, এটা হলো সতেজতা বা প্রাণবন্ততা, তার মানে এইটা কিন্তু অ্যান্টোনিম, তাই না? সি, এটা অ্যান্টোনিম। আর ডেমোক্রেসি মানে গণতন্ত্র, এটা কিছুই না, মিলেই না এটা। তাহলে হাইবারনেট হলো সুপ্ত অবস্থা বা অলস অবস্থা, নিষ্ক্রিয় অবস্থা, আর লাইভলিনেস মানে হলো সক্রিয় মানে সতেজতা বা প্রাণবন্ততা, তাই এটা অ্যান্টোনিম। এবার চলে আসি আমরা 32 নম্বর প্রশ্ন। আই অ্যাম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং, আমি কালেক্টিংয়ে আছি, ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি, আমার গল্পের জন্য আমি তথ্য সংগ্রহ করছি। স্পষ্টই এখানে বোঝা যাচ্ছে কি সংগ্রহ করছে, তথ্য সংগ্রহ করছে। কি কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আর সেগুলো সবসময় নাউন হয়। তাহলে ম্যাটেরিয়াল এখানে কি নাউন। এ এল আছে বলে অনেকে ভাবতে পারে এটা মনে হয় অ্যাজেক্টিভ, না, কোনো শব্দের শেষে যদি এ এল যুক্ত হয় তাহলে অ্যাজেক্টিভ। ম্যাটেরিয়ালের সাথে এ এল শেষে কিন্তু মানে যুক্ত হয়েছে, কিন্তু এটা কিন্তু ম্যাটারি এর সাথে যুক্ত হয় নাই। মানে জিনিসটা এরকম না যে ম্যাটারি হলো মূল শব্দ, তার সাথে এ এল যুক্ত হয়েছে। মূল শব্দ কিন্তু ম্যাটার, তার সাথে আই এ এল যুক্ত হয়েছে। ম্যাটেরিয়াল, ম্যাটার থেকে ম্যাটেরিয়াল, ম্যাটার বস্তু, সেখান থেকে ম্যাটেরিয়াল। তো সে কি সংগ্রহ করছিল, তথ্য বা ম্যাটেরিয়াল সংগ্রহ করছিল, যেটাকে প্লুরালে বলে হলো ম্যাটেরিয়ালস। তার মানে এটা একটা নাউন। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি 33 নম্বর প্রশ্ন। ডিপ্রেশন ইজ অফেন, ইফ হবে না, এটা হবে ইজ। ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি, অর্থাৎ ডিপ্রেশন প্রায়ই কি হেরিডিটারি মানে বংশানুক্রমিক। তো বলছে হেরিডিটারি কোন পার্টস অফ স্পিচ, এটাও কিন্তু খুবই সোজা বোঝা। ইজ হলো একটা লিঙ্কিং ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিকাম, লুক, তারপরে সিম, রিমেইন, এগুলো কিন্তু লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে একটা অ্যাজেক্টিভ লাগে, কিন্তু আমরা জানি অফেন হলো অ্যাডভার্ব। অফেন কি প্রায়, তাই না, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এটা একটা অফেন হলো একটা অ্যাডভার্ব, তার মানে নিশ্চিত অ্যামিজারের পরে যেহেতু একটা অ্যাজেক্টিভ লাগে, নাউন অথবা অ্যাজেক্টিভ লাগে, তাহলে সেই হিসাবে হেরিডিটারি কিন্তু এখানে একটা অ্যাজেক্টিভ, কারণ অর্থটাও কি বংশানুক্রমিক। হেরিডিটারি মানে কি বংশানুক্রমিক, তার মানে এটা একটা অ্যাজেক্টিভ। ওকে, তাহলে সঠিক উত্তর হলো অপশন সি। 34 নম্বর প্রশ্ন। ফাইন্ড আউট অড ম্যান আউট। অড ম্যান আউট শব্দটার মানে হলো ব্যতিক্রম। ওকে, ব্যতিক্রম খুঁজে বের করতে বলেছে। তো ব্যতিক্রম খুঁজে বের করব আমরা এখান থেকে, তাহলে দেখি কে কে আছে। জর্জ ইলিয়ট, জোসেফ কনরাড, টমাস হার্ডি, জেমস জয়েস। আপনি যদি এদের সম্পর্কে ভালো করে না জানেন, টুকটাক কমপক্ষে না জানেন, আপনি কিন্তু বুঝতে পারবেন না এখানে ব্যতিক্রম কে। যেমন এখানে জর্জ ইলিয়ট যে লোকটা আছে, এই লোকটা হলো ভিক্টোরিয়ান যুগের একজন সাহিত্যিক। ওকে, ভিক্টোরিয়ান যুগের একজন মহিলা ঔপন্যাসিক। ওকে, আর জোসেফ কনরাড, টমাস হার্ডি, জেমস জয়েস, এরা সবাই কিন্তু পুরুষ সাহিত্যিক। ওকে, এরা সবাই কি পুরুষ সাহিত্যিক। শুধুমাত্র জর্জ ইলিয়ট উনি একজন মহিলা ঔপন্যাসিক, আর যার আসল নাম হলো মেরি অ্যান এভান্স। মেরি অ্যান এন ইভান্স। ওকে, ওনার আসল নাম। তো দেখে মনে হয় উনি পুরুষ। তো অড হলো কেন, কারণ সবাই হলো পুরুষ ঔপন্যাসিক এবং উনি একমাত্র এখানে মহিলা ঔপন্যাসিক ভিক্টোরিয়ান যুগের। ওকে, তাহলে এটাই হলো অড বা ব্যতিক্রম। ব্যতিক্রমটা খুঁজে বের করতে যখন অড ম্যান আউট বলে। আচ্ছা, 35 নম্বর। ফাইন্ড আউট দ্য অড ম্যান আউট। এখানেও আমাদেরকে কি করতে বলা হয়েছে, ব্যতিক্রম খুঁজে বের করতে বলা হয়েছে। দ্য ব্লুয়েস্ট আই, অ্যাজ আই লে ডাইং, সুলা, মার্সি। এখানে 4টা সাহিত্যকর্ম আছে। তো এই 4টা সাহিত্যকর্মর মধ্যে থেকে ব্যতিক্রম কোনটা? আমরা যদি অপশন বিটাকে বাদ দেই, আপাতত অপশন বি, তাহলে কি থাকে, ব্লুয়েস্ট আই, তারপরে হলো সুলা, আর হলো মার্সি। এই 3টা হলো টনি মরিসন, টনি MORISON, টনি মরিসন নামে একজন বিখ্যাত ঔপন্যাসিক, তার নোভেল। ওকে, টনি মরিসনস নোভেল। তাহলে এই 3টা, দ্য ব্লুয়েস্ট আই, সুলা এবং মার্সি হলো কি টনি মরিসনের উপন্যাস। ওকে, আর এই যেটা আছে বিতে, অ্যাজ আই লে ডাইং, এটা হলো উইলিয়াম ফকনার। FAULKNER। উইলিয়াম ফকনারের হলো অপশন বিটা। ওকে,
এটা হলো উইলিয়াম ফকনারের একটা উপন্যাস। তার মানে ব্যতিক্রম কোনটা? 3টা হলো টনি মরিসনের আর অপশন বিটা হলো উইলিয়াম ফকনারের, তাই এটাই হলো ব্যতিক্রম, অপশন বি এটাই সঠিক উত্তর। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে কাইন্ডলি ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটাও আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে ভবিষ্যতে আমাদের ভিডিও আসলে আপনারা আপনাদের নোটিফিকেশন আপনারা পেয়ে যান এবং ভিডিওগুলো দেখতে পারেন। আর অবশ্যই ভিডিওর ভিতরে কোনো তথ্য ভুল দিয়ে থাকলে, আনইনটেনশনালি ভুল করে থাকলে সেগুলো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, আমি সেগুলো পরবর্তী ভিডিও বা অন্য কোথাও সংশোধন করে দেব। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।